জন্মদিন প্রত্যেকটি মানুষের জীবনের সবচেয়ে বড় এবং আলাদা একটি দিন জন্মদিন। যদিও সবার কাছে জন্মদিন মানেই যে শুভ অথবা ভালো খুশির দিন, সেটা কিন্তু নয়। তার জন্য হয়তো বা আমি শুভ দিন বা জন্মদিন বলি না এই দিনটাকে। যেমন আমার কাছে এই দিনটা কোনোভাবেই শুভ দিন নয়। দোষটা অবশ্য আমারই। সবার তো আর আমার মতো দোষ করার গুণটা থাকে না, তবে আমার যে আছে সেটা আমি জানি। আপনি হয়তো ভাবছেন যে এত কিছু থাকতে আমি হঠাৎ করে আমার জন্মদিন নিয়ে কেন মাতামাতি করছি, তাই না? করছি তার কারণ হলো আর মাত্র 2 দিন পরে আমার জন্মদিন, আর আমি 65 বছর বয়সে পদার্পণ করব। তাই তার আগে আমি একটা স্বীকারোক্তি দিতে চাই। তার জন্য আমার জীবনে একটা গল্প শুনতেই হবে আপনাকে। আজ থেকে প্রায় 35 বছর আগের কথা, যখন আমি আমার নববিবাহিত জীবনে পদার্পণ করলাম। আমাদের দেখাশোনা করে বিয়ে হয়েছিল। বিয়ের পর আমি আমার স্বামীর সাথে তার বাড়ি কলকাতায় চলে এলাম। ধুমধাম করে নিয়ে আসা হলো আমাকে এই বাড়িতে। আমার স্বামীরা এক ভাই এক বোন ছিলেন, আর আমার স্বামী ছিলেন সবার বড়। আমার ছোট ননদটির বিয়ে হয়ে গিয়েছিল, আর সে থাকতো আসানসোল। আর আমার শ্বশুর শাশুড়ি গত হয়েছিল 5 বছর আগেই। একটা গাড়ি দুর্ঘটনায় তাদের দুজনেরই একসাথে মৃত্যু হয়েছিল। এছাড়া সারা বাড়িতে ছিল 3 জন কাজের লোক। এছাড়া আরো অনেক কাকা জ্যাঠা ছিলেন আমার স্বামীর সাথে, তবে তারা কেউ এখানে থাকতেন না। বিয়ের পর তাদের স্ত্রীরা আমাকে আমার সংসার বুঝিয়ে দিয়ে ফিরে গেলেন। বুঝতেই পারছেন যে আমার সংসারে ঝামেলা বলতে কিছুই ছিল না। আমার স্বামী স্ত্রীতে মিলেমিশে বেশ ভালোই সময় কাটাচ্ছিলাম। আমার স্বামীর একটি পৈতৃক ব্যবসা ছিল। আমার শ্বশুর গত হওয়ার পর আমার স্বামী ওটার দেখাশোনা করতেন। এক কথায় আমাদের টাকা পয়সার কোনো অভাব ছিল না, আর থাকলেও সেটা আমার স্বামী আমাকে কখনো বুঝতে দেননি। সুতরাং আমি ভাবতাম আমার স্বামী আমাকে খুবই ভালোবাসেন এবং আমরা খুব সুখেই সংসার করছি একে অপরের সাথে। যাই হোক, এভাবেই সময়ের সাথে সাথে গাড়ির চাকাটাও যেতে লাগলো। দেখতে দেখতে আমাদের বিয়ের 1 বছর সম্পূর্ণ হয়ে গেল এবং একদিন আমি আবিষ্কার করলাম যে আমি গর্ভবতী হয়েছি। আমার স্বামীকে সেই কথা জানানোর পর তিনি প্রচণ্ড খুশি হয়ে পড়লেন। এভাবেই আমাদের সুখের সংসার কেটে যাচ্ছিল। দেখতে দেখতে সেই দিনটা এসে উপস্থিত হলো। আমি যমজ সন্তানের মা হলাম। আমার কোলে এলো 1 ছেলে এবং 1 মেয়ে। সবাই বলা বলি করতে লাগলো যে আমার শ্বশুর শাশুড়ি আমাদের সন্তান হয়ে ফিরে এসেছেন। আমি নিজেকে খুব সৌভাগ্যবতী বলে ঈশ্বরের কাছে ধন্যবাদ দিলাম। যাই হোক, এভাবে আরো কয়েকটা দিন কেটে যাওয়ার পর আমার স্বামীর মধ্যে অস্বাভাবিক কিছু পরিবর্তন লক্ষ্য করলাম। আমি ভাবলাম হয়তো কাজের চাপে এরকম পরিবর্তন হচ্ছে। তাকে জিজ্ঞেস করাতে তিনি ওই একই কথা বলতেন, তাই আমি আর ততটা গুরুত্ব দিইনি। কিন্তু তার কয়েকদিন পরে যা ঘটলো তাতে আমি বুঝতে পারলাম যে আমার ধারণাটা কতটা ভুল ছিল। কয়েকদিন পরে ছিল আমার জন্মদিন। সেই দিন আমি খুব আনন্দের সঙ্গে আমার স্বামীর বাড়ির ফেরার অপেক্ষা করতে লাগলাম। সেদিন তার বাড়ি ফিরতে একটু দেরি হলো। তিনি ফিরলেন, তবে একা নয়, সঙ্গে একটি 8 বছরের বাচ্চা মেয়েকে নিয়ে বাড়িতে ফিরলেন। মেয়েটি একটি হুইল চেয়ারে বসা ছিল। কেন জানি না, মেয়েটিকে দেখে আমার কু ডাক দিল মনে। তারপরে আমার স্বামী আমাকে যা বললেন সেটা কোনো স্ত্রী তার স্বামীর কাছ থেকে শুনতে চাইবে না। তিনি বললেন ওটি তার মেয়ে। তিনি আরো বললেন তার ব্যবসার কাজে তাকে অনেকবার ভুবনেশ্বর যেতে হয়েছিল। সেখানে তার আরো একটি সংসার ছিল। তার এই মেয়েটি তার সংসারের সন্তানের প্রথম পক্ষের সন্তান, আর শ্বশুর শাশুড়ি মানবেন না বলে কখনো এখানে আনা হয়নি। আর আমার সাথে যখন তার বিয়ের কথাবার্তা চলছিল তখনও তিনি তার বোনকে বলতে চেয়েছিলেন, কিন্তু বলতে পারেননি। তিনি ভেবেছিলেন এভাবে সবকিছু ঠিকঠাক থাকবে, কাউকে কিছু জানানোর দরকারও পড়বে না। কিন্তু বাদ সাধল নিয়তি। গত রাতে মেয়েটির মা সবকিছু জানতে পারার পর সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। মেয়েটির জন্ম থেকে পঙ্গু, আর মেয়েটি তার বাবা ছাড়া আর কেউ নেই। তাই আমার স্বামী বাধ্য হয়ে তাকে এখানে নিয়ে এসেছেন। মেয়েটি এখন থেকে আমাদের সাথেই থাকবে। আমি জানি না আমার জায়গায় থাকলে আপনি কি করতেন, কিন্তু আমার সেই সময় রাগ, কষ্ট, অপমানে আত্মহত্যা করতে ইচ্ছা হচ্ছিল। আমি তাড়াতাড়ি ঘরে এসে দরজা বন্ধ করে একটা কাপড় দিয়ে ফ্যানের ফ্যাস লাগিয়ে ঝুলতে যাব। এমন সময় আমার ছোট ছোট বাচ্চাগুলো কেঁদে উঠল। না, পারলাম না, আমি আত্মহত্যা করতে পারলাম না। আমি আত্মহত্যা করলে আমার বাচ্চাগুলোর কি হবে, এই ভেবে আমি ছুটে গিয়ে আমার বাচ্চাকে কুলে তুলে নিলাম। এভাবেই দিন কেটে গেল, আরও 1 বছর কেটে গেল। মেয়েটি এখন আমাদের সাথে একটি বাড়িতেই থাকে, কিন্তু আমার মধ্যে দেখা গিয়েছে এক আমূল পরিবর্তন।
ততদিনে আমার আর আমার স্বামীর বিছানা আলাদা হয়ে গেছে। আমাদের মধ্যে এখন আর কোনো কথা হয় না। মেয়েটিকে আমাদের একজন কাজের লোক দেখাশোনা করে। যাই হোক, যত দিন যাচ্ছিল যেন মেয়েটির প্রতি আমার রাগ, হিংসা দুটোই বাড়ছিল। মেয়েটি কিন্তু আমাকে মা বলেই ডাক, তবুও যেন আমি তাকে আমার সন্তান ভাবতে পারছিলাম না। আমি মেয়েটিকে কোনো ক্রমেই আমার চোখের সামনে সহ্য করতে পারতাম না। এই 1 বছর আমার মনে প্রতিহিংসা বাসা বেঁধে নিয়েছে। আমার মনের ভেতরটা কেমন যেন একেবারে প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। প্রতিশোধ ওই মেয়েটা থেকে, প্রতিশোধ আমার সতীনের মেয়ে থেকে। আমি সুযোগ পেতেই প্রতিশোধ নেওয়ার জন্য অগ্রসর হই। আর আশ্চর্যজনকভাবে 1 বছর বাদেই আমারই জন্মদিনের দিন আমি সুযোগটা পেয়ে যাই। এই দিনেই এই মেয়েটি আমার সুখের সংসারে আগুন লাগাতে এসেছিল। মেয়েটিকে হুইল চেয়ারে করে দোতলা নিয়ে নিচে নামার সিঁড়ির দিকে যাচ্ছি। চাকরটা কি করে যেন কাজ করছিল আর আমাকে দেখে বলে গেল যেন ওখানে বসে থাকে, সে এসে তাকে নিচে নামাবে। ব্যাস, এই সুযোগ কি হাতছাড়া করা যায়? এই ভেবেই আমি মেয়েটার পেছনে পেছনে এসে তার হুইল চেয়ারে দিলাম ধাক্কা। মেয়েটার সঙ্গে সঙ্গে গড়িয়ে নিচে পড়ে গেল। যাই হোক, তারপর মেয়েটাকে বাঁচানো আর সম্ভব হয়নি। মাথায় আঘাত লাগার ফলে মেয়েটি তৎক্ষণাৎ মৃত্যু হয়েছিল। তারপর আমি লোক দেখানোর শোক প্রকাশ করলেও আন্তরিকভাবে যে কতটা খুশি হয়েছিলাম সেটা আসলে বোঝাতে পারিনি। সবাই ভেবেছিল যে হুইল চেয়ার ব্যালেন্স হারিয়ে নিচে পড়ে মারা গিয়েছে। আপনি হয়তো বা তাই ভাবছেন। এরপরে আমার সংসারে আবার সুখ ফিরে এলো। না, আপনি ভুল ভাবছেন, কারণ এরপরে শুরু হলো আসল ঘটনা। এরপর থেকে আমি মেয়েটাকে রোজ দেখতাম। মেয়েটা সব সময় আমার সাথে ছায়ার মতো থাকতো, কখনো আমাকে একা ছাড়তো না, আজও ছাড়েনি। যাই হোক, তারপর একদিন সেও তার প্রতিশোধ নিল। সেও আমাকে ধাক্কা দিয়ে 3 তলার সিঁড়ি থেকে ফেলে দিল। আমি আশ্চর্যজনকভাবে সেই দিনটার কথা আজও মনে করতে পারি। কিন্তু আমি মরি নাই। সেদিন আমাকে মরতে দিল না, কিন্তু আমি পক্ষাঘাতে আক্রান্ত হয়ে হুইল চেয়ারে ধরে নিলাম। একটা প্রতিশোধ আমি নিয়েছিলাম আর সে এখন নিচ্ছে। আমি তো একবার নিয়েছিলাম, কিন্তু সে বারবার নিচ্ছে। আমাকে সেদিন প্রত্যেক জন্মদিনে সে এভাবেই ধাক্কা দেয়, হুইল চেয়ার থেকে ফেলে দেয়, কিন্তু মারে না, আমাকে মরতে দেয় না, যন্ত্রণা দেয়, বিভৎস যন্ত্রণা। আমি তার কাছে কতবার অনুরোধ করেছি আমাকে মেরে ফেলার জন্য, আমাকে মুক্তি দেওয়ার জন্য, কিন্তু সে বলে না, শুধু আমাকে যন্ত্রণা দেয়। কি ভয়ঙ্কর তার চেহারা এখন! সে আগের মতো মেয়েটা আর নেই। তার ছায়া সব সময় আমার পেছনে থাকে, আমার পেছনে ঘাড়ের উপরে সে বসে থাকে। আমি স্পষ্ট দেখতে পাই যখন আয়নার সামনে যাই। সে আমাকে ছাড়ে না, সব সময় আমার ভেতরেই থাকে। আজ আমাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। এই পর্যন্ত বলে বৃদ্ধা থামলেন। আমি আমার হতভম্বটা কাটিয়ে উঠে তাকে একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুমাতে বললাম। আর আমি ফিরে গেলাম আমার জায়গায়। আসলে পেশাগতভাবে আমি একজন নার্স হওয়ার জন্য বিভিন্ন লোকের কাছে বিভিন্নভাবে আমি পরিচিত হই। আর কোনো কোনো সময় নাইট ডিউটিতে কাটানোর সময় সেই লোক বা রোগীদের জীবনীর কথাও শুনি। এই বৃদ্ধার লোকটিও নাইট ডিউটিতে আমাকে সেরকমই একটি জীবনী শুনিয়েছিলেন, কিন্তু জীবনীটি যে এরকম হবে বুঝতে পারেনি। আমি সত্যি অবাক হয়েছিলাম এটা ভেবে যে একজন মা কি করে একটা বাচ্চাকে খুন করতে পারেন, শুধু এটা ভেবে যে সে তার নিজের সন্তান নয়। যাই হোক, আসল কথায় আসি। তারপর 2 দিন পরে ওই বৃদ্ধার ছুটি হয়ে যায় আমাদের হাসপাতাল থেকে। ওনাকে নাকি ওনার ছেলে বাড়িতে নিয়ে গিয়েছিল সকালবেলা। যখন আমি বাড়িতে যাই নাইট ডিউটি শেষ করতে, আর আশ্চর্যজনকভাবে সেদিনই আমার নাইট ডিউটিতে যোগ দিতে জানতে পারি বৃদ্ধার মৃত্যু হয়েছে। বাড়ি নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে বৃদ্ধাকে হুইল চেয়ার থেকে পরে সিঁড়ির নিচে নেমে মৃত অবস্থায় পাওয়া যায়। বাড়ি নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই বৃদ্ধাকে হুইল চেয়ার থেকে পরে সিঁড়ির নিচে মৃত অবস্থায় পাওয়া যায়। আর আশ্চর্যজনকভাবেই সেদিনই ছিল তার জন্মদিন। এই ছিল ভয়ঙ্কর আরেকটি এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতা। আশা করছি আপনার ভালো লাগবে।